আমি আন্নি। কম বেশি আপনারা সবাই আমাকে চেনেন। কেউ দূর থেকে জানেন, কেউ বা কাছে থেকে চিনেন। আজ 16ই আগস্ট আমার পুনর্জন্মের 1 বছর হলো। গত বছর দুপুর 2টার সময় হলুদ খামে করা পোস্ট অফিস থেকে একটা লোক আসলো। খাম দেখে তো বুঝতেই পারছি এটার মধ্যে ভালো কোনো খবর নেই। আপনারা যারা গত বছরের ভিডিওটা দেখছেন তারা তো সবাই জানেন সেই বছরের ঘটনা। আজকে অবশ্যই শেয়ার করব, যেহেতু এই ভিডিও শেষে আমি কথা দিয়েছিলাম যে 1 বছরে কি হয় সেটা আপনাদেরকে জানাবো। আর সবাই 1 বছর ধরে এতটা আগ্রহের সাথে ছিল আমি সত্যিই বুঝতে পারিনি। অনেক আপুরাই আমাকে বলেছে, আপু আবার তো 16ই আগস্ট আসতেছে, আমরা কি ভিডিও পাবো না? আপু আজকে তো আপনার জন্মদিন, আপনি কি ভিডিও দিবেন না? সবার এই অপেক্ষার ফল আমি কিভাবে নিরাশ করি, তার জন্য করেই আমি আপনাদের সবাইকে এই কথার উত্তরগুলো দিব। এবং প্রত্যেকেরই যে আমাকে নিয়ে কমন কোশ্চিন, আপু আপনি বিয়ে করবেন কিনা, আপু এখনো আপনি ভাইয়াকে ভালোবাসেন, আপু ভাইয়া আসলে কি আপনি এখনো নিবেন, আপু ভাইয়ার সাথে আপনি এক হয়ে যান, তো সবকিছুর উত্তর আমি আজকে এই ভিডিওতে দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজ 16ই আগস্ট আমার পুনর্জন্মের 2 বছর হলো। 24 সালের ভিডিওটা আপনারা সবাই দেখছেন, আমরা এখন 25 সালে আছি। তো এই বছরের মধ্যে কি কি হলো সেগুলো জানাবো। তার আগে আমাকে নিয়ে আপনাদের যত কোশ্চেন আছে সেসবও জানাবো। আপনারা তো কম বেশি আমাকে জানেন, এখন আমি বর্তমান আমার বিজনেস এই সবকিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত। আরো একটা কথা আমি বলে রাখি, আমার কাছে এখন পৃথিবীর সব থেকে বড় দুঃখ হলো আমার ছোট বোন হুর আমাদের মাঝে আর নেই, সে আল্লাহর অতিথি হয়ে চলে গেছে। এই কষ্টের কাছে যে তালাকের কষ্ট বা তালাকের যে কাগজের একটা কষ্ট, সেটা আমার কাছে একদমই জাররা পরিমাণ মনে হয়েছে এই সাফারটা শুধু আমার একার। আমার ফ্যামিলি হয়তো কষ্ট পায়, কিন্তু আমাকে এখানে মূল ভিকটিম হিসেবে কাজ করি। কিন্তু যখন আমার মা বাবা আমার বোনের জন্য কান্নাকাটি করে, তখন আমার জানটা ফেটে যায় যে আমি কি করলে তারা ভালো থাকবে, এবং সেই চেষ্টাটাই আমার থাকে। তো যাই হোক, এটা আমার জীবনের পার্ট, এটা ব্যক্তিগত একটা পার্ট একটা মানুষের, সেটার জন্য তো আর আমাকে কম কথা শুনতে হয় না। একটা গাঢ় রঙের লিপস্টিক দিলেও শুনতে হয়। তালাক দিছে তো এই কারণে, লিপস্টিক দেওয়ার জন্য। আসলে তালাক এত ছোট বিষয় না যে লিপস্টিক দেওয়ার জন্য, জামা কাপড় পরার জন্য তালাক হয়ে যায়। যার কষ্ট তার আসমান সমান। সবাই আমার জীবন কাহিনীটা শুনতে চান। 2023 সালের আগ পর্যন্ত কি হয়েছে সেটা আমি আরো কিছুদিন পরে জানাবো, বা সময়ের সাথে সাথে জানাবো। বাট এখন যে গল্পগুলো হচ্ছে সেগুলো 23 সালের পর থেকে। 23 সালের 16ই আগস্ট আমার বাসায় তালাকের কাগজ আসে, এবং সেখান থেকে আমার জীবনে ঘুরে দাঁড়ানো। তালাকের আগে অনেক দিন যাবত আমাদের মধ্যে কথা হয়েছে, আমি অনেকভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করছি। তাকে কিভাবে কনভিন্স করছি এটাও আপনাদের জানার ইচ্ছা ছিল, যদিও আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কখনোই আপনাদের সাথে কিছু তুলে ধরি না। আমার হাজবেন্ড বা আমার ডিভোর্স নিয়ে আপনাদের অনেক জানার ইচ্ছা, সেটাও আমি কখনো বলি না। জাস্ট বলি আমি ডিভোর্সি মেয়ে, সেখান থেকে আজকে এখানে উঠে আসছি। সেই ব্যাপার নিয়ে যে মানুষের কাছে কুটনাম্য কথা বলে, এগুলো বা সিম্পেথি জ্ঞান করে, এটা তো করি না। আমার ছোট বোনকে নিয়ে অনেকের জানার ইচ্ছা আছে, সেটাও আমি কখনো বলি না। তো ব্যক্তিগত কিছু ব্যাপার থাকি, তারপরেও যখন এত সবার জানার ইচ্ছা, আজকে সেটাই জানাবো। আমার এবং আমার হাজবেন্ডের মধ্যে সম্পর্ক এত বেশি ভালো ছিল, আমি ওনাকে আপনি করেই বলতাম। আমাদের মধ্যে কখনোই ঝগড়া হয়নি, কথাও কাটাকাটি হয়নি। হঠাৎ একদিন, সেটা হলো জুলাই মাসের 9 তারিখ, আমি এশার নামাজ পড়ে এখনো শেষ করতে পারিনি। প্রথম কলটা ধরতে পারলাম না, এশার নামাজ তখন পড়ছিলাম। শেষের কলটা আমি ধরছি, সেকেন্ড কল, নামাজ শেষ হয়ে গেছে তখন। ধরে আমি বললাম হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার সাথে আমার কথাবার্তা হচ্ছিলেন। উনি আমাকে খুব শান্ত করে বলতেছে, আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলতে চাচ্ছি আন্নি, তো জানি না তুমি কিভাবে নিবে, আমার মনে হয় এটাতেই তোমার মঙ্গল আছে। হ্যাঁ বলেন, কি বলবেন? আন্নি তুমি আর আমার সাথে থেকো না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। চিন্তা করতে পারছেন, যার সাথে আমার বিন্দু পরিমাণে কথা হয়নি, ঝগড়া হয়নি, মন ধরাধরি হয়নি, কোনো কারণ নিয়েও কখনো মন ধরাধরি হয়নি, একটা দিন ঝগড়া হয়নি, সে মানুষটা আমাকে হঠাৎ করে তালাক দিতে চাইছে, সরাসরি কথা বলছে। আপনারা বোঝেন আমি কোথায় থেকে কোথায় পড়লাম। আমি শোনার পরে শকটেড হয়নি, আমি শোনার পরে হাসতেছিলাম পাগলের মতো। আমার কাছে মনে হয়েছে এটা ইয়ার কি হচ্ছে, এবং আমি বিশ্বাসই করতে চাচ্ছিলাম না। আমার হাজবেন্ড আমাকে অপোজিট সাইড থেকে বিশ্বাস করানোর চেষ্টা করতেছিল। এখন আমাদের নওগাঁ সদরে যারা থাকেন তারা তো জানেনই এটার কারণ কি, আপনাদেরকে তো আর বলতে হবে না। কিন্তু যারা বাহিরে থাকেন তারা তো অনেক কিছুই জানেন না। যাই হোক, এই মুহূর্তে তার ব্যাপারে কিছু বলতে গেলে সেটা হয়তো তার এগেনস্টে দুর্নাম হয়ে যাবে, যেটা আমি কখনোই করতে চাই না। আমি তো কোনো না কোনো ভাবে তাকে ভালোবাসি, সম্মানটুকু করি। তো আমার ভালোবাসা এবং সম্মানের মর্যাদা রাখা উচিত। শুধু একটা কথাই বলবে, এবং এটা সবাই জানে, সবাই বলে, আমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। আর অন্যায় হয়েছে বিধায় আজকে আল্লাহ আমাকে এখানে তুলে নিয়ে আসছে, যেখানে আমার গত বছর এই সময়টাই, 2023 সালের এই সময়টাই ট্রেনের নিচে মরবো দেখে চলে গেছিলাম। জাস্ট লাভ দেওয়াটার এই সময়টুকুন বাকি, সেখান থেকে ঘুরে আসতে পারছি বলে আজকে আমি আপনাদের সবার ভালোবাসার আন্নি হইতে পারছি। 100 জন মানুষের মধ্যে 2 জন মানুষ নেগেটিভ, এটা সবার জীবনেই থাকবে। কিন্তু
কিন্তু আমাকে এত বেশি মানুষ ভালোবাসে এটা আমি বলে বোঝাতে পারবো না, এবং কেন এত ভালোবাসে সেটাও আমি জানি না। আমার এত রূপও নাই, এত কোনো কিছু নাই, কিন্তু আমার গুণগুলোতে সবাই অনেক বেশি আমাকে ভালোবাসে। শুধু একটা কথাই বলবো, আপনি যখন অন্যায় করবেন না, আল্লাহ আপনাকে 10 রাস্তা খুলে দিবে জীবনের উন্নতির জন্য। এবং সেম টাইমে যিনি আমাকে ছেড়েছেন আজকে তার পজিশন কোথায় থেকে কোথায় চলে গেছে, অথচ আমার জীবন ঘুরে দাঁড়ানোর জন্য তার একটা কথাই যথেষ্ট ছিল। আমি যখন মরার জন্য স্টেশন গিয়েছিলাম তখন তিনি আমাকে বলছিলেন, তুমি মরে গেলে যদি সব সমাধান হয়, মানে আমি ওনাকে যখন বুঝাচ্ছিলাম যে আমি মারা যাবো আমি আপনাকে ছাড়া বাঁচবো না, তখন উনি আমাকে বলছিলেন, তুমি মরে গেলে যদি সব সমাধান হয় তুমি মরে যাও। আজকে আমি আন্নি কিন্তু মরিনি। আসলেই যদি আমি মরতাম, আমার বাবা মা ভাই বোনের কি হইতো সেটা আমি বুঝতেছি, এখন বুঝি, কিন্তু তার কিছুই হইতো না, তার আসলেই সমাধান হতো। আর তার ব্যাপারে এই যে 2 বছর ধরে আমি লালন করতেছি, তাকে যারা চিনে তাকে ছোট করে দেখে, তাকে নোংরা ভাষায় কথা বলে, বা সে যে পরক্রিয়া করছে, ধরাগুলো পড়ছে, যতবার হাতে নাতে ধরা খাইছে, এগুলো নিয়ে যে তার মান সম্মান হানিটা হয়, আমি মরে গেলে তো এগুলো হতো না। শুধু আমার বাবা মার সন্তান আমি চাইতাম, এবং আমার প্রতিবেশীরা আমার বাবা মাকে কথা শোনাইতো, তাহলে আমার বাবা মাকে কেন আমি ছোট করব, এইটাই আমার মাথার মধ্যে আসছে। আর আমার কাছে মনে হয়েছে পৃথিবীর কে কি বললো সেটাতে আমার যায় আসে না, আমি ঘুরে দাঁড়ায় জীবনটাকে চেঞ্জ করে দিব। আমি একটু সময় নেই, নিজের জন্য একটু সময় দিই। আমি ওই ট্রেন থেকে উঠে আসার মানুষ, আমি আজকের আন্নি আপনাদের মাঝে দাঁড়াই আছি শুধু তার ওই একটা কথাই, যে তুমি মরে গেলে যদি সব সমাধান হয়ে যায় মারা যাও। তার মানে আমার জীবনের মূল্যই যার কাছে নাই, তার কাছে আমার আর কি আছে। আর যারা আপনারা বলেন আপু ভাইয়াকে আপনি অনেক ভালোবাসেন, তাদের জন্য বলতেছি শোনেন, উনি আমাকে কি ভালোবাসছে এটা তো আমার দেখে লাভ নাই, আমি তো আর ওনাকে মিথ্যা ভালোবাসি নাই, তাই না? আপনারা অনেকে আমাকে কমেন্টে লেখেন আপু অতীত ভুলে যান, অতীত কখনোই ভুলতে নাই। একটা মানুষ যদি ভিখারি থেকে বড়লোক হয়, তাকে ওই ভিখারিটাই মনে রাখতে হবে। সে যদি মনে করে আমার অনেক টাকা হয়ে গেছে, আসলে সে আবার ওই পজিশনে যাবে। আমি আমার পুরোনো দিন ভুলতে চাই না। যারা আমাকে অনেক ভালোবাসে তারা আবার বলে আপু আপনি যেটা মাথায় নিয়ে আগাইছেন আলহামদুলিল্লাহ। অনেকে বলেন আপু যিনি আপনার সাথে এরকম করছে তাকে ভালোবাসার দরকার নাই, সে তো ওই রকমই, আমিও তার সাথে এমন হয়ে যাব। তার মানে আমার ভালোবাসা এত কম ছিল যে 1 বছর 2 বছর স্টে করলো না, একটা কাগজ দিয়ে দিল আর আমার ভালোবাসা শেষ হয়ে গেল, সেটাও না। আর আজকে আমার লাইফে যদি বয়ফ্রেন্ড থাকতো, অনেকে বলে আপু আপনি কি রিলেশন করেন, বা অনেকে খারাপ কথা বলেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি, আমার যদি বয়ফ্রেন্ড থাকতো বা আমি যদি কারোর সাথে এঙ্গেজ থাকতাম বা বিয়ে করার প্ল্যান থাকতো, এখনো পর্যন্ত আমি আমার এক্স হাজব্যান্ডকে নিয়ে এত সুন্দর করে স্মৃতিচারণ করতে পারতাম না। এটা আপনার জায়গা থেকে ভাবেন, আপনি নিজেও কখনোই মেনে নিতেন না আপনার ফিয়ন্সি বা আপনার গার্লফ্রেন্ড আরেকটা মানুষকে লালন করে। অবশ্যই আমার লাইফে আজ পর্যন্ত কেউ এন্ট্রি নিতেও পারেনি, আমি কাউকে এন্ট্রি দিয়েও নি, যার জন্য করে আমি আমার এক্সকে এখনো পর্যন্ত সেই রেসপেক্ট সে ভালোবাসি। এখন অনেকে বলে আপু আপনি কি তাকে ভালোবাসেন, ভালোবাসা দ্যাটস মিন যে আমি তাকে দেখতে পাবো, তাকে দেখছি। ওই মানুষটা যে মানুষটা আমাকে মরে যেতে বলছে, তাকে ভালোবাসার মতো কি আর কিছু আছে? কিচ্ছু নাই। কিন্তু আমি যে মানুষের সাথে 3টা বছর ছিলাম, সেই ভালোবাসাটা অনেক সুন্দর না? আমি সেই সময়টাকে মনে করে চলি। কিন্তু উনি আমার সাথে লাস্ট 1 বছর যা যা করছেন, সেটা সেই মানুষটাকে আমি ভালোবাসি না, তাকে আমি ঘৃণা করি। অনেকেই বলেন না আপু ভাইয়া আসলে কি আপনি একসেপ্ট করবেন? কখনোই না। যার জন্য আমি মারা যেতে চাইছি, যার জন্য আমি সম্মান হারাইছি, যার জন্য আমার ফ্যামিলি শেষ হয়ে গেছে, তার সাথে সংসার করার কি আছে? আর সে এখন কেন আসবে আমার লাইফে? আজকে আমি আমার পজিশন তৈরি করছি তাই, আজকে আমি একটা ব্র্যান্ড হয়ে গেছি তাই, এছাড়া কেন উনি আমার কাছে আসবে? 2 বছর আগে আমি জোয়ান ছিলাম, তখনই ছেড়ে দিছে। এখন তো আমি বুড়ি হয়ে যাচ্ছি, টেনশন আমার চেহারা শেষ হয়ে গেছে, এখন আমার কাছে রিটার্ন আসলে আমি কেমনে নিব ভাই? আমি তার সবকিছু স্মৃতি করে রাখছি এইটা না, আমি তাকে অনেক ভালোবাসি, তাকে রেসপেক্ট করি, আমি অন্য কোথাও আর হারাতে চাই না, আমি সেই ভালোবাসাকে সম্মান দিয়ে থাকতে চাই। জানি না মানুষ মাত্রই পরিবর্তনশীল, এটা হয়তো বা কিছু বছর পর আমার ফ্যামিলির প্রেশারে হোক, সামাজিক প্রেশার হোক, আপনারাই সবাই এসে বলেন আন্নি বিয়ে করো, আন্নি সংসার হবে, আন্নি সন্তান হবে, সমাজের জন্য মিথ্যে করে হলেও হয়তো বা হতে হবে। আমি জানি না সেটা কি হবে, কিন্তু স্টিল আজকে অগস্টের 16 তারিখ 2025 সাল, আমি বলছি যে কোনোভাবেই আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমি অনেক ব্যস্ত থাকি আমার কর্মজীবন নিয়ে, আমার ভালোবাসা মানুষগুলোদেরকে নিয়ে আমি খুব ভালো থাকি, আমার পরিবারকে নিয়ে খুব ভালো থাকি, এবং আমি মাঝে মাঝে চিঠিগুলো বের করে পড়ি, আমাকে যে গিফট শাড়িগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি দেখি, আমার ছোট ছোট জিনিস, আমাদের ইউজ করা টিস্যুগুলো আমরা রাখছি, আমি যখন কোনো হোটেলে গেছি সেগুলোর চেক ইন পেপারগুলো আমার কাছে এখনো আছে, সেগুলো আমি দেখি, ডেটগুলো দেখি, আমার প্রত্যেকটা চিঠির নিচে ডেট লেখা আছে, সেগুলো আমি দেখি, আমার ভাল লাগে। কিন্তু ট্রাস্ট মি, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। অনেকে বলেন আপু ভুলে যান, এগিয়ে যান, আমি আগাইনি ভাই, এর থেকে মানুষের কি আগাইতে পারে? আপনারা যে আমাকে একটা সলিউশন দেন, আপনারা কেমনে এটা দেন আমি জানি না, যে আপু আগায় যান, আমি কি পিছিয়ে আছি? একটা মেয়ে যখন আমার স্বামী আমাকে তালাক দেয়, আমার গলার চেন পরের দিন বিক্রি করে আমাকে খাওয়া শুরু করতে হয়েছে, আমি আমার বাবা মাকে বলতে পারিনি আমাকে তালাকের কাগজ দেওয়া হয়েছে, আমি কি খাবো? স্টিল আমার সাথে রিতা ছিল সেই মুহূর্তে, এবং এই কথাগুলো পৃথিবীর কেউই জানে না, আমার মাত্র 4টা বন্ধু জানতো, আমার ছেলে বন্ধু মেয়ে বন্ধু মিলে 4 জন, মানে রিতাও সে তার মধ্যে ইনক্লুড। আমি গলার চেন বিক্রি করে খাওয়া শুরু করছি, আর আপনারা আমাকে বলেন আমি দেনমোহরের টাকা নিয়ে বিজনেস করতে
করতেছি, তাই না? আজ 2টা বছর হয়ে গেল আমার তালাক হয়ে, আমি আমার দেনমোহরের টাকা নেইনি। হ্যাঁ, ডিভোর্সের শুরু দিকে আমার স্বামী আমাকে দিতে চাইছে, কিন্তু আমাকে কিনতে চাইছে। আমার যে 10 লক্ষ টাকা দেনমোহর সেটা দিতে চায়নি, সে আমাকে 15 লাখ 20 লাখ 30 লাখ দিয়ে উকিলের মাধ্যমে পুলিশের মাধ্যমে কিনতে চাইছে, যে এত টাকা দিচ্ছি, ওকে বলেন কিছু যেন না করে, পিকচারের যেন রিমুভ করে, আমাদের যে হানিমুন পিকচারগুলো আমি সে মুহূর্তে আপলোড করছিলাম এগুলোর জন্য আমাকে কত কথা, পুলিশ পর্যন্ত আমাকে হুমকি দিছে। ভাই, কোর্টের মধ্যে নিয়ে যায়, কোর্টের সেই মুহূর্তে যারা যারা সেক্রেটারি সভাপতি ছিল সবাই 11-12 জন আসছে, আর আমি একা একটা মেয়ে গেছি, তারা আমাকে থ্রেট দিয়ে কথা বলছে। শুধু আমি একটা কথাই বলছি, উনি যদি আমাকে 20 লাখ টাকা দিয়ে কিনে আমি 1 কোটি টাকা দিব, উনি কি আমার সাথে সংসার করবে? আমি নাই আবদার করতেছি, উনি যদি আমার সাথে সংসার না করে আমি কিসের জন্য ওনার 20 লাখ টাকায় বিক্রি হয়ে ওনাকে তালাক দিব, বা আমি মিউচুয়াল আমি সিগনেচার দিব? ওনার ভালো লাগেনি, আমাকে তালাক দিছে, ব্যাস শেষ। আমি তো কিছু করি নাই। মানুষ দেনমোহরের জন্য মামলা করে, আমি তো করি নাই, কারণ আমার টাকার দরকার নেই, আমার কাছ থেকে মূল সম্পদ চলে গেছে। আমি আজকে আননি কি ঘুরে দাঁড়াইনি। যারা আপনারা বলেন না যে দেনমোহরের টাকা নিয়ে আসছে, তারা যায় আপনার আব্বাকে জিজ্ঞাসা করেন যে আমি 4 আনাও নিছি কিনা। বললাম না, যেদিন কাগজ আসছে সেদিনের পরের দিন যে আমার গলার চেনটা বিক্রি করে আমি খাওয়া শুরু করছি। আজকে আমি এখানে দাঁড়াই আছি, আর আমি কোন পজিশনে দাঁড়াই আছি এটা আপনাদেরকে বলতে হবে না, এটা আপনারা খুব ভালো জানেন। আর আমি আমার পুরোনো দিন একটাও ভুলতে চাই না। কেন জানেন? সেগুলো আমার জীবনের জন্য ইন্সপায়ারেশন। আমার গুড টাইম আমি ভুলতে চাই না। আর আমার ভালোবাসা এত সস্তা ছিল না। তার ভালোবাসা হয়তো সস্তা ছিল, যে একটা রাস্তার মেয়ের জন্য আমাকে ডিভোর্স দেওয়া, কিন্তু আমার ভালোবাসা এত সস্তা না যে আমি এই 1 বছরে 2 বছরে ভুলে যাব বা অন্য কোনো মানুষের সাথে কথা বলবো। আপনারা আমার নামে পিছনে দুর্নাম করেন। আপনারা কি কেউ বলতে পারবেন এই 2 বছরে আমি একটা মানুষের সাথে একটা SMS করছি? থাকলেও তো ফোনে কথা বলা, থাকলেও তো ঘুরতে যাওয়া, সবসময় ভিডিও শেয়ার করি বিভিন্ন জায়গায়, যে আপনারা দেখেন। কখনো কি দেখছেন কোনো ছেলের সাথে বাইকের পিছনে ঢুলতে যাচ্ছি? কারো জীবন নিয়ে যদি দুর্নাম করতে হয় অবশ্যই প্রমাণ সহ করবেন। আপনার মন গড়া ইচ্ছে দিয়ে করবেন না। আরেকজনকে দেখতে হিংসা হচ্ছে, হিংসের জায়গা থেকে করবেন না, সত্যি সত্যি করবেন। যাই হোক, মূল বক্তব্য এটাই যে একটা মানুষের ডিভোর্সই সবকিছু না। আমাদের সমাজ এটা মেনে নিতে পারে না, বাট এটা ধর্মীয় দিক থেকে এটা জঘন্য হলেও এটার একটা স্বীকৃতি আছে। আপনি 100 জন ছেলের সাথে প্রেম করেন, কোনো সমস্যা নাই। প্রেম করা অবস্থায় অনেকে প্রেগনেন্ট হয়ে যায়, বাচ্চা নষ্ট করে, সেটাও কোনো সমস্যা নাই। কিন্তু তালাক হলো এই এলাকার সবাই বলে, ও আর্মির বেটির তো তালাক হচ্ছে, ওর আবার বিয়ে কিসের জন্য? তো যাই হোক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। লিগ্যাল বিষয়টা আপনারা আসলে এখনো জানেন না। অনেকেই বলেন আপু বোরখা পরেন, আপনারা যে বলেন, আপনারাই কি এই বিষয়টাকে এখনো মেনে নিতে পারছেন? একটা মানুষ লিগ্যাল ভাবে বিয়ে হয়ে তার তালাক হতে পারে, সে আবার বিয়ে হতে পারে, কিন্তু সে প্রেম করতে পারে, 101টা বয়ফ্রেন্ডের সাথে শুইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সে একটা তালাক হয়ে গেলে সমাজে এমন একটা অবস্থা তার। তো যাক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আজকের দিনটা সেলিব্রেট করার তার মূল কারণটা হলো, আমার হাজবেন্ড যখন আমাকে ছাড়ে, তাকে আমি কি কি কন্ডিশন দিছি আপনাদেরকে একটু বলি। প্রথমত যখন উনি আমাকে বলেন, আমি এটা বিশ্বাস করি না, এবং আমাকে আমার নিজের মানুষ, কাছের মানুষ সবকিছু প্রমাণ সহ যখন দিল যে ওই মেয়েটার সাথে রিলেশন করতেছে, আমি কোনোভাবে বিশ্বাস করি না। তারপরে যখন পরক্রিয়ার কাগজগুলো আমার কাছে আসলো, প্রায় 300-400 পৃষ্ঠা, যেটা আমি আগের ভিডিওতে, শান্তাহারের ভিডিওতে আপলোড করছিলাম গত বছর। এবছর আসলে অত রুচিও নাই আমার, অত সময়ও নাই, আমি এখন অনেক ব্যস্ত। তো ওই পেপারস গুলো দেখেও আমি বিশ্বাস করিনি। পরে ওই মেয়েটার ফোন নিয়ে আমি মাইজিপিটাতে যখন ঢুকলাম, তখন দেখতে পেলাম সব, এবং বিকাশে কত টাকা দিছে, কি কথা হচ্ছে, সবকিছু যখন দেখলাম, এবং হসপিটালে হাতে নাতে যখন ধরছিলাম, সেদিন আমার সাথে রীতা ছিল এবং নওগাঁর অনেকেই হসপিটালে যাচ্ছিলেন, এবং আমাদেরকে দাঁড়াই থেকে 4 ঘন্টা ধরে আমরা কথা বলছিলাম। আমি আমার এক্স হাজবেন্ড, তখন তাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। সে মুহূর্তে আমি বলতেছিলাম, আপনার যদি ওনাকেও ভালো লাগে, আপনি ওকেও বিয়ে করেন, আমাকে শুধু তালাক দিয়েন না। তার মানে আমি যে তার সাথে পরক্রিয়া করে এটার জন্য সংসার ছাড়ছি বা ঝগড়া করছি না, আমি তাকে নর্মালি যখন ধরতে পেরে আমি বলছি যে এই যে পেপার আপনি এতদিন অস্বীকার করছেন, তো যাই হোক, আপনি তার সাথে সম্পর্ক করছেন বা স্লিপ হয়ে গেছে, এটা নিয়ে আমার কোনো সে নাই, আপনি আমাকে জাস্ট তালাক দেন না। প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, উনি যখন আমাকে তালাক দেবে, তখন আমি বললাম, দেখেন, আপনি যদি মারাও যান, আমি আপনার প্রপার্টির 2% যেটা আমি অ্যাজ এ ওয়াইফ পাবো, সেটা আমি নিব না। আমি এভিডেভিট করে দিচ্ছি, আপনার কোনো সম্পত্তির উপরে আমার কোনো অধিকার থাকবে না। আপনি আমাকে কোনো খরচ বরচ কিছু দিতে হবে না, আপনি ছেড়ে দিলেও তো আমি একাই থাকবো, আমাকে প্লিজ এখন তালাক দেন না। উনি শুনলই না। আমি কোনোদিন সন্তান নিব না, লিখে দিতেছি, আপনি কোনো ঝামেলা সাফার করতে হবে না, তাও আপনি আমাকে ছেড়ে দেন না। তারপরেও তিনি শোনেন না। শেষ পর্যন্ত বলেছিলাম যে তালাকই যখন দিবেন আমাকে 6টা মাস সময় দেন, কারণ আমার বাবা মাকে তো আমি ওইভাবে জানাই বিয়েটা এরকম করা হয়নি, বা আমার বাবা মা যদি শোনে একদম শেষ হয়ে যাবে। কারণ আমার তখন 31 বছর, যখন আমাকে ডিভোর্স দেয়, মাত্র 21 বছরে আমি পা দিচ্ছি, আমি কোথাও অ্যাপ্লিকেশন করতে পারবো না। কিন্তু গত বছর আমার 2টা ব্যাংকে জব হয়েছিল, মিডল্যান্ড আর মার্কেন্টাইল ব্যাংক। আমি 2টার কারণে জব করিনি। প্রথম কারণ, আমি সুদে চাকরি করতে চাচ্ছিলাম না, আর দ্বিতীয় কারণটা ছিল যে আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ ক্যাপাবল, কিন্তু তার সাথে আমার বয়সের একটা ডিস্টেন্স ছিল। আমি যদি কোনো কর্পোরেট জব করি, আমার যদি সেখানে কোনো মানুষের সাথে কথা বলতে বলতে ভালো লাগা তৈরি হয়, বা এগুলো নিয়ে যদি সংসারে অশান্তি হয়, এক কথা যদি এরকম কোনো সিচুয়েশন হয়, অন্য কোনো ছেলের সাথে আমি মিশতেছি, কথা বলতেছি,
করতেছি যেহেতু যুগ জামানা খারাপ। আমি বলছি আল্লাহ তো আপনার অনেক টাকা দিছে, আমি নামাজ কালাম পড়তে চাই আর বাসায় থাকতে চাই। উনি আমাকে এই সুযোগটা পর্যন্ত মানে দেননি। তো আপনারা যারা আমাকে অনেকে অ্যাডভার্টাইজ দেন, আচ্ছা ওই কথায় পরে যাচ্ছি, তো এই সুযোগটা পর্যন্ত উনি আমাকে দিলেন না। আমি জাস্ট এতটুকুন বলছিলাম যে আপনি আমাকে 6টা মাস সময় দেন, আমি ঢাকাতে যে একটা চাকরির ব্যবস্থা করি, তখন আপনি আমাকে ছেড়ে দিন। এর মধ্যে আমি নগাটাও ছাড়বো, আমারও আস্তে আস্তে বিষয়টার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন। তাছাড়া আপনি আমাকে 9 তারিখে বললেন আর আমি আপনাকে এখনই তালাক দিয়ে কিভাবে বলেন? একটা মানুষ তো মেনে নিতেও হবে। এমন যদি হতো অনেকদিন ধরে আমাদের মধ্যে ঝগড়া গন্ডগোল অশান্তি, তাহলে না হয় একরকম, আমাদের মধ্যে তো সেটাও নাই। উনি এই সময়টুকু আমাকে ভিক্ষা দেননি, মানে উনি তালাকই চাচ্ছিলেন, জাস্ট আমি 6টা মাস চাইছি। এটা দিলে কি ওনার খুব ক্ষতি হয়ে যায়? তো বলেন তো, আমি কি তার ঘাড়ের উপরে ছিলাম? আমি তো আমার বাবার বাসায় ছিলাম এবং আমি তো ঢাকায় চলে যেতে চাচ্ছি। আজ আপনারা কেউই এই বিষয়গুলো জানতেন না। আমি আননি এত চাপা এটা আপনারা জানেনই না। আমার মুখের হাসি, আমার পাগলামো আর আমার জামা ওড়না ছাড়া পড়া দেখে আপনারা আমাকে যা ইচ্ছা তাই মনে করেন, কিন্তু যারা আমার কাছে থাকে মিশে, আপনি দেখেন যে তারা আমার সাথে ছিল, আছে। আমি নতুন নতুন বন্ধু পাতায়ও না, মিশিও না। আমি যাদের সাথে ছিলাম, আমার সাথে যারা সবসময় ছিল, আমি তাদের সাথে এখনো আছি। তো তারপরে উনি আমাকে এই সুযোগটা দেননি। আপনারা যারা বলেন না যে আপু নামাজ কালাম পড়বেন, ওড়না নিবেন, বোরখা পড়বেন, তাদেরকে বলতেছি শোনেন ভাই, আমি আমার স্বামীর পা ধরে কাঁদছি, পা ধরে, যে আমাকে শুধু নামাজ পড়ার সুযোগটুকু দেন। কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দিনে 3 পারা 4 পারা কোরআন শরীফ পড়তাম, মিনিমাম 3 পারা কোরআন শরীফ পড়তাম। প্রত্যেক মাসে আমি কোরআন খতম দিতাম এবং আমি সূরা মুলক এশার নামাজের পরে 2 বার পড়তাম। প্রথমে আমার স্বামীর জন্য পড়তাম যেন কবরের আযাব না হয়, পরের বার আমার জন্য পড়তাম। সেই স্বামী আমাকে তালাক দিছে। আপনারা তো আমাকে চিনেন না, সে তো আমাকে চিনে। আমার ভালোবাসার মর্যাদা কিভাবে দিল? আপনারা কয়জন তখন আমাকে চিনতেন? যখন থেকে সে আমাকে তালাক দিছে, আমি আমার জীবনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আজকে এখানে দাঁড়ায় আছি। আজকে আমি ওড়না কেন পরি না, এটা নিয়ে আপনাদের ব্যথা। আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন এইরকম কাপড় পরে দেখেই তো স্বামী তালাক দিছে, এরকম পরিনি দেখেই তালাক দিছে। যদি এরকম বিকিনি পরে পরে ঘুরতে পারতাম তাহলে তালাক দিত না, অন্য মেয়ের কাছে যেতেও না। আশা করি আমি আপনাদের মোটামুটি কথাগুলোর উত্তর দিতে পারছি। যেমন আমার জীবনে আমার তার ভালোবাসার বিষয়, বা আমি তাকে ভুলছি কিনা, বা আমি অন্য কোথাও বিয়ে করতেছি কিনা, বা ভাইয়া আসলে আমি নিব কিনা, বা আমরা কেন ডিভোর্স হয়েছে অনেকেরই জানার ইচ্ছা ছিল। আশা করি ভিডিওটার মধ্যে সবকিছু আমি বলে দিয়েছি। শুধু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যে ভালোটা আমাকে বেসেছেন সেটাই বাসবেন। গত ভিডিওতে আমি একটা কথা বলছিলাম যে আমি সেজদায় পড়ে লাস্ট চাইছিলাম আমি আমার স্বামী যেন ভালো থাকে, তার হায়াত, মানে সে তখনও আমার স্বামী না, আমাকে ডিভোর্স দিয়ে দিছে। শেষ চাওয়াটা ওটা। আর হুর চলে যাওয়ার পরে আমি এখনো এই 2টা প্রে যতবার করছি যে আল্লাহ তাকে ভালো রাখুক, বিপদ থেকে রক্ষা করুক, আর আমার বোনটার জন্য দোয়া। এছাড়া আজ পর্যন্ত আমি যেখানে আছি আল্লাহ আমাকে খুশি হয়ে এত কিছু দিছে। আমি কখনো এখনো আল্লাহকে বলি না আল্লাহ আমার বিজনেস যেন বড় হয়, আল্লাহ আমার যেন টাকা হয়। আমি কোনো দিন কিছু চাইনি, কারণ আল্লাহ স্বয়ং সাক্ষী আমার প্রত্যেকটা বিষয়ে। আমি যে রিক্সায় গেছি না, ওই রিক্সাওয়ালা আমার জন্য দোয়া করছে। আমার জন্য এমন কেউ মানুষ নাই যে মুহূর্তে আমার সাথে তখন দেখা করছে সে আমার জন্য দোয়া করেনি। তো সবার দোয়াতে আজকে আমার কপাল পাল্টাইছে, কারণ আমি একেবারেই নিরপরাধ ছিলাম, একেবারেই। যেমন বিয়েতেও আমার কোনো ইনভলভমেন্ট ছিল না, ছাড়াতেও আমার ছিল না। বিয়েটাও তার প্রেসারে ছিল, সম্পর্কও তার প্রেসারে ছিল, সে ছাড়ছেও আমাকে তার প্রেসারে। তো সবকিছু মিলে আমি একটা হয়তো বা কাঠের পুতুল। এর মাঝে আমি অনেস্টলি বলছি, এখনো আমি যখন একা থাকি, আমার রুমে আছি, সকালে ঘুম ভেঙে গেছে, মনে হয় আমি তার সাথে সেই ঘুরতে গেছি, কোনো এক জায়গায় আছি, তারপরে চট করে মনে হয় আহো আমার তো কাজে যেতে হবে। মানে আমি এখনো তাকে ওই পরিমাণেরই, তাকে মানে আমি যে সময়গুলোর সাথে ছিলাম সেটা। কিন্তু 16ই অগাস্টে আমাকে যিনি ডিভোর্স দিয়েছেন, ইনাকে আমি আর মনে করি না। ওনার সাথে অনেকে বলে আপু দেখা হয় না, হয়তো বা আমি যদি মনেও করি ওটা উনি আসতেছেন, আমি আর কনফার্ম হওয়ার জন্য তাকাই না। কারণ ছোট শহর, তার আর আমার ডিস্টেন্স হয়তো বা হেঁটে যাওয়া 100 গজ 200 গজের মধ্যেই আমরা থাকি। মাঝে 2 বছর চলে গেল কমপ্লিটলি, আমি কখনো দেখেও চিন্তা করতেও চাই না। এবং আমাকে যখন কেউ বাহির থেকে এসে বলে ভাইয়াকে দেখলাম বা ভাইয়ার এটা হলো, আমি শুনিই না, আমি কখনোই শুনি না। গল্প করতে করতে ভিডিও অনেক বড় হয়ে গেল। শুধু একটা কথা সবার উদ্দেশ্য বলবো, আমাদের সমাজে যারা ডিভোর্সি তাদেরকে সম্মান দিতে শিখেন, কারণ তারাও কোনো ঘরের সন্তান। আর এখন এটা ঘর হচ্ছে, তাই অন্যর মেয়ে অপরাধী আর নিজের মেয়ে ভালো এরকম ভাবার দরকার নাই। আর 2টা মানুষের মধ্যে ডিভোর্স হয়, তাদের ভালো লাগা ভালো না লাগা তারা জানে, আমাদের সাথে তো আর হয় না, তাই আমরা সেটাকে অন্যভাবে সম্মান করব। আরো একটা বিষয়, কাউকে অযথাই কাদা ছেটাছেটি করবো না। আর একটা বিষয় সবাইকে বলবো যে মরে যাওয়াটাই সমাধান না, বেঁচে থাকলে জীবনের গল্প বদলায়। আর আমার ফ্যামিলি সাপোর্টিভ বা কি করেছে এটা আমি অবশ্যই অন্য একটা ভিডিওতে তুলে ধরবো। শুধু এতটুকুন বলি, আমি এখানে দাঁড়ায় আছি আমার নিজস্ব শক্তিতে। আমার যখন ডিভোর্স হয় আমার বাবা মা ভাই বোন কেউ জানে না। অনেকের সাথে আমাকে দেখেন তো কত ফ্রেন্ডলি, ও কিন্তু এগুলো কিছুই জানতো না। শুধু রীতা, প্রীতি আর আমার আর 2টা বন্ধু ওরা জানতো। এছাড়া আমি এই বিষয়টা কাউকে জানাইনি, আমার বান্ধবী মৌসুমি আন্নি এরা। তবে রীতা আর প্রীতি
সবসময় আমার সাথে ছিল। ওদের যেহেতু সংসার এবং একজন ঢাকাতে থাকে ওইভাবে সময় দিতে পারেনি। আর আমার 2টা বন্ধু ছিল যারা সব সময় আমাকে প্রচুর সাপোর্ট করছে, প্রচুর প্রচুর প্রচুর। এবং আমার ইচ্ছে ছিল, আমার আগ্রহ ছিল দেখে আজকে আমি এখানে দাঁড়াইতে পারছি। আপনিও ঘুরে দাঁড়াতে চান, অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবেন। আর 2টা মজার কথা শেয়ার করি। যখন ডিভোর্স হয়, যেই দিন পেপারস দেওয়া হয়, সেদিন যখন আমি পিকচার দেই, আমার হাজবেন্ড আমার বাবাকে ধরে থ্রেট দেয় এবং আমার পুলিশ দিয়ে আমাকে কল করায়। আমার গ্রামের বাড়িতে যে আমার ফুফাতো ভাইকে দিয়ে আমাকে বলা হয় যে আমি যদি পিকচারটা রিমুভ না করি, আমাদের হানিমুন পিকচার, তাহলে তিনি আমাকে জেলের মধ্যে ঢুকাবেন। এমনও কথা বলছে, এমনও কথা শুনে থাকতেছে। তখন আমি বলছি হ্যাঁ, বাইরে থাকায় আমার জন্য আনসেফ, কি খাবো কি করব, আপনি কখন আমাকে মেরে ফেলেন, তার থেকে ভালো আমাকে জেলের মধ্যে রাখা আসুক। তো আমি সেখান থেকে ঘুরে আসা মানুষ। এবং কোর্টের মধ্যে যারা আমাকে কিনতে বেচতে চাইছেন না, আজকে ওরা 2বার করে জেলে ঢোকে, 2বার করে জেল থেকে বের হয়। আর যে লোকটা আমাকে ছাড়ছেন, এত টাকার গরম দেখাইছেন, টাকা দিয়ে আমার বাপকে কিনতে চাইছে, আমার বাপকে 10 লাখ টাকা দিতে চাইছে মেয়েকে ঠিক করেন। আমার ফুফাতো ভাইকে বলছে তোমাকে 2 লাখ টাকা দিব, তুমি এই বিয়ের কাবিনটা খালি ভ্যানিশ করো। কাজীকে কিনতে গেছিল যে আমি বিয়েটা মানি না, আপনি 10 লাখ টাকা দেন, মোহর যেটা ওই মেয়েকে দেবো সেটা আপনাকে দিব, আপনি এই কাবিনটা যেভাবে হোক ডিসমিস করে দেন। অথচ কাজী বলছে যে পুরো এলাকা আমার নামে লিখে দিল, আমি এরকম 2 নাম্বারই কাজ করব না। তো আলহামদুলিল্লাহ, এবং সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবং আমার হাজবেন্ড একদম কমপ্লিটলি আমার সামনে একটা স্বীকার করছিল প্রায় ডিভোর্সের 1-1.5 মাস পর, যে টাকা থাকলেও মানুষ কতটা অসহায় হয় প্রথমবার আমি রিয়ালাইজ করছি। ওনার ধারণা ছিলেন উনি ওনার জীবনে যা যা করছেন টাকা দিয়ে মেয়েদের সাথে মিট আপ করে নিছেন, আমার সাথেও করতে পারবে। এবং আমার মনে আছে জহির প্লাজা থেকে অনেকে বলছিল যে জীবনের প্রথম দেখলাম একটা মানুষকে টাকা দিয়ে কিনতে পারলো না, সে তার টাকা জিরো। আমি ওনাকে বুঝাইতে চাচ্ছিলাম যে টাকা দিয়ে সবকিছু হয় না, এটা আমি তোকে বুঝাবো। আর আলহামদুলিল্লাহ আমি এই জায়গাতে দাঁড়ায় আছি। তো যারা আমাকে যত থ্রেট দিছে তারা এখন 2 বেলা করে সালাম দেয়। ভাল লাগে, তার কাছের মানুষগুলো এখন আমার কাছে আসে, তাদের ওয়াইফরা আসে, আমাকে অনেক কথা শোনায়। আলহামদুলিল্লাহ, এটা আমার অ্যাচিভমেন্ট। কিন্তু সে তো আর মুখ খুলতে চায় না। তারপরেও যদি আমাকে আর বিন্দু পরিমাণে কিছু বলা হয়, কিছু করা হয় বা থ্রেট দেওয়া হয় কারো মাধ্যমে, সম্পূর্ণ হিস্ট্রি একদম তুলে ধরবো। তখন সমাজে মুখ দেখানোর আর লায়ক থাকবেন না। আমার তো শুধু তালাক হয়েছে, মাথায় রাখবেন আপনি কি কি করে বেড়াইছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এত পর্যন্তই। আল্লাহ হাফেজ। 1 বছর পরে আবারও কি হয় পরের বছর জানাবো, অপেক্ষায় থাকেন সবাই।